চ্যানেল নলেজ অফ ফিলোসফি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বেদ উপনিষদ। প্রথমে আমরা আলোচনা করব বেদ, তারপরে আমরা আলোচনা করব উপনিষদ। আজকে মূলত আলোচনা করব বেদ কি, মানে বেদ বলতে আমরা কি বোঝাচ্ছে এবং বেদ কত খ্রিস্টাব্দে সৃষ্টি হয়েছে সেগুলো, আর হচ্ছে বেদের বিভাগটা আজকে আমরা আলোচনা করব। বেদ এবং বেদের বিভাগ আলোচনা করার আগে দিয়ে আমরা যেটা জানি, বেদটা সাধারণত আমরা কিন্তু সবাই জানি, ইতিহাসে আমরা ছোটবেলা থেকে বেদ শব্দটা শুনে এসেছি এবং আমরা এটা জানি বেদের অপর নাম শ্রুতি। বেদ সম্পর্কে কিছুটা হলেও ইতিহাস থেকে আমাদের ধারণা এসেছে এবং অবশ্যই ফিলোসফিতে সেটা তো অবশ্যই পড়েছি। একটা জিনিস কিন্তু খেয়াল করলে যে এই ফিলোসফি আর ইতিহাস এই দুটোর মধ্যেও কিন্তু একটা যোগসূত্র আছে, মানে দর্শন আর ইতিহাসের মধ্যেও কিন্তু যোগসূত্রটা আছে। তাহলে বোঝা গেল যে আমরা জানি বেদের অপর নাম শ্রুতি। আগেকার দিনে শুনে শুনে এই বেদ রচনা করা হয়েছিল। তাহলে আজকে আমরা এই ফিলোসফির আকারে বা দর্শনের আকারে বেদ কি এবং বেদের বিভাগগুলো কি কি সেগুলো আমরা আজকে আলোচনা করব। আমরা বেদ উপনিষদ থেকে প্রথমে বেদ কি এবং এর বিভাগটা আলোচনা করব। প্রথমে বেদ। বিদ ধাতু থেকে নিষ্পন্ন বেদ শব্দটির আক্ষরিক অর্থ হলো পরম জ্ঞান। অতীন্দ্রিয়ের জ্ঞানই পরম জ্ঞান এবং বেদ নামক ধর্মগ্রন্থ থেকেই এই পরম জ্ঞান সম্ভব। কাজেই বেদ বলতে বোঝায় প্রাচীন ভারতের সুপ্রাচীন ধর্মগ্রন্থ, স্পষ্টভাবে যাকে বলা হয় সাহিত্য। তাহলে বেদটাকে একটা সাহিত্য বলা হচ্ছে। প্রাচীন ভারতের প্রাচীনতম সাহিত্য, বহিরাগত আর্যরা ভারতবর্ষে সুপ্রতিষ্ঠিত হবার পর ইন্দ্র ইউরোপীয় ভাষায় সর্বপ্রাচীন এক সাহিত্য। তাহলে বেদটা কি, যে প্রাচীন ভারতের একটা প্রাচীনতম সাহিত্য এবং বহিরাগত যে আর্যরা তারা ভারতবর্ষে যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন তাদের যে ইন্দ্র ইউরোপীয় ভাষা, সেই ইন্দ্র ইউরোপীয় ভাষার এক সর্বপ্রাচীন সাহিত্য হলো বেদ। আর এবং বেদকে বলা হয় পরম জ্ঞান। এখানে বেদ বলতে যেটা বোঝাচ্ছে যে পরম জ্ঞান। সাহিত্য অর্থেও বেদ বিশেষ কোনো এক গ্রন্থ নয়, তা হলো শতাধিক গ্রন্থের সমষ্টি এবং এই গ্রন্থ সমষ্টিকেই বেদ নামে চিহ্নিত করা হয়। মানে বেদ হচ্ছে অনেক গ্রন্থ নিয়ে গঠিত। অধ্যাপক হিরিয়ন্নের অভিমত অনুসারে বৈদিক সাহিত্যের রচনাকাল আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যকাল পর্যন্ত। বেদের এক্সাক্ট টাইমটা বোঝা যাচ্ছে না, কিন্তু অধ্যাপক হিরিয়ন্নও যে অভিমতটা দিয়েছে সেখানে বলছে যে বৈদিক সাহিত্যের রচনাকাল আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যকাল পর্যন্ত বিস্তৃত। এটা কে বলেছে? অধ্যাপক হিরিয়ন্ন। বেদ কোনো পুরুষের সৃষ্টি নয়, এটা হলো বেদকে তাই বলা হচ্ছে অপৌরুষেয়। বেদটা কোনো পুরুষ সৃষ্টি করেনি, তাই বেদকে বলা হয় অপৌরুষেয়। বেদ বা বৈদিক সাহিত্যে মূলত 4টি শ্রেণী বিন্যস্ত করা হয়। 4টি শ্রেণী কি কি? মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। তো প্রথমটা কি আছে? মন্ত্র বা সংহিতা। মন্ত্র বা সংহিতা বলতে কি বোঝাচ্ছে? যে বেদের এই মন্ত্র বা সংহিতা এর মাধ্যমে গান, স্তোত্র, প্রার্থনা ইত্যাদি করা হতো। ইত্যাদি কি করা হতো? যে আর্যগণ, ভারতবর্ষীয় যে আর্যগণরা ছিল তারা খুব একটা উন্নত ছিল না। বলতে তারা মূলত পশুপালক ছিল এবং ধর্মীয় অনুষ্ঠানে সঙ্গীত গান গাইতো, স্তোত্র মন্ত্র প্রভৃতির মাধ্যমে তারা তাদের একটা কল্পিত দেবদেবীর কাছে তাদের অন্ন ধন কামনা করে পশু পুত্র এবং তাদের পরিবারের নিরাপত্তার কামনা করত। মানে তাদের কল্পিত দেবতার কাছে, কল্পনার জগতের যেই দেবতা, সেইখানে মন্ত্রর সম্ভারকেই বলা হচ্ছে সংহিতা। তাহলে মন্ত্রর সম্ভারকেই কি বলা হয়? সংহিতা বলা হচ্ছে। এই মন্ত্র বা সংহিতার সংহিতার কাল পর্যায়ে 4টি প্রধান সংহিতা আছে। এই মন্ত্র বা সংহিতার বলতে 4টি সংহিতা আছে। সেই 4টি সংহিতা কি কি? সেই 4টি সংহিতা হলো ঋক সংহিতা, সাম সংহিতা, যজু সংহিতা আর অথর্ব সংহিতা। ঋক, সাম, যজু, অথর্ব। এবং এই 4টে সংহিতাকে
মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন মহাভারতে এই বেদকে যখন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন এই চারটিকে ভাগ করেছে, এই সংহিতাকে ভাগ করেছে 4 ভাগে, সংহিতাকে 4টি ভাগে ভাগ করেছে কে? মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন, যাকে আমরা বেদব্যাস নামে চিনি। এবং তিনি বলেছেন এই 4টি সংহিতার মাধ্যমেই আমরা 4 জন পুরোহিতের কথা জানতে পারবো, এবং এই 4 জন পুরোহিতই এই 4টি সংহিতার উদ্দেশ্যেই কাজ করতেন এবং তারা তাদের প্রয়োজনগুলো মেটাতো। তো 4 জন সংহিতা পুরোহিত কি? 4 জন পুরোহিত হলো হোতা, উদ্গাতা, অধূর্য, ব্রহ্ম। তা হোতা কি করতো? হোতা দেবদেবীর গুণকীর্তনের মাধ্যমে যিনি যজ্ঞভূমিতে তাদের উপস্থিতি কামনা করতেন, মানে গুণকীর্তনের মাধ্যমে যজ্ঞভূমিতে তাদের উপস্থিতিটা কামনা করতেন। উদ্গাতা পুরোহিত কি করতো? উদ্গাতা পুরোহিত স্তোত্র বা সঙ্গীতের মাধ্যমে দেবদেবীর মনোরঞ্জন করতেন এবং তাদেরকে সন্তুষ্টি বিধান করতেন, মানে তাদের সন্তুষ্টি যেন কিভাবে হয় সেই দিকটা দেখতেন। অধূর্য কি করতেন? যজ্ঞবিধি অনুসারে যিনি দেবতাকে কিছু উৎসর্গ করতেন। আর ব্রহ্মা ত্রিবেদবিদ, ঋগ, সাম, যজুর্বেদ বা বেদজ্ঞরূপে যিনি সমগ্র বিষয়টি পরিচালনা করেন। এবং এই পুরোহিত, এই 4 প্রকার পুরোহিত 4 রকমের মন্ত্র সংহিতার কথা কিন্তু বলেছেন, তাই তো? আমরা বলেইছি 4 রকম মন্ত্র সংহিতার উদ্দেশ্য করেছিল এবং সেই মন্ত্র সংহিতাগুলো এই 4 জন পুরোহিত সেই উদ্দেশ্য সাধন করত। হোতা হলো ঋগ সংহিতার উদ্দেশ্য সাধন করত, উদ্গাতা সাম সংহিতার উদ্দেশ্য সাধন করত, অধূর্য যজু সংহিতার উদ্দেশ্য সাধন করত, আর ব্রহ্মা হচ্ছে অথর্ব সংহিতার উদ্দেশ্যটা সাধন করত। তাহলে হোতা, উদ্গাতা, অধূর্য আর ব্রহ্মা এরা 4টে সংহিতারই উদ্দেশ্য সাধন করত। হোতা কাদের করত? ঋগ সংহিতার, উদ্গাতা সাম সংহিতার, অধূর্য হচ্ছে যজু সংহিতার, আর ব্রহ্মা হচ্ছে অথর্ব সংহিতার। অবশেষে অনেকে আবার বেদের বিভাগকে অথর্ব সংহিতাটাকে অস্বীকার করেছিল এবং অস্বীকার করে 3টে সংহিতাকে মেনেছিল, তাই হচ্ছে ত্রয়ী বলা হয়। কি কি মেনেছিল? ঋগ সংহিতা, সাম সংহিতা, যজু সংহিতা। ঋগ সংহিতাটা হচ্ছে স্তোত্র সংকলনের জন্য, সাম সংহিতায় সঙ্গীত সংকলন, আর যজু সংহিতায় গদ্য সংকলন আছে। নেক্সট বিভাগ হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণে কি বলছে? ব্রাহ্মণ হলো গদ্যে রচিত যাগযজ্ঞ বিষয়ক সুবৃহৎ বৈদিক সাহিত্য। মহর্ষি ত্রিবেদবিদ মহর্ষি ব্রাহ্মণগণের যে বেদের ব্যাখ্যা তাই ব্রাহ্মণ নামে পরিচিত। এবং এই বৈদিক সাহিত্যের প্রধান আলোচ্য বিষয়ই হলো যাগযজ্ঞের বিধিবিধান করা, ঠিক আছে? কোনো যাগযজ্ঞের মাধ্যম দিয়ে বিধিবিধান করা। এবং এই ব্রাহ্মণ অংশে মূলত 6টি বিষয় আলোচনা করা হয়েছে। কি কি? বিধি, অথর্ববাদ, নিন্দা, প্রশংসা, পুরাকল্প, পরকৃতি। বিধিটা কি? বিধি বলতে যা বিশেষ বিশেষ কর্ম নির্দেশ বা যজ্ঞ নির্দেশের মাধ্যমে পালন করা হয়, ঠিক আছে? আর যেখানে আমরা বলতে পারি স্বর্গকামীর ব্যক্তির প্রতি একটা নির্দেশ করা হয়। অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান, যে স্বর্গকামী ব্যক্তি তার জন্য যজ্ঞ করা হয়। কি যজ্ঞ? অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করা হয়। অর্থবাদ কি? বেদমন্ত্রের অর্থ এবং যজ্ঞকর্ম সম্পর্কে যে ব্যাখ্যা তাকেই অর্থবাদ বলা হয়। নিন্দা কি? বেদমন্ত্রের স্বীকৃত অর্থের বিরুদ্ধাচারণ নিন্দাসূচক। এ প্রকার বিরোধী মতের সমালোচনা, খণ্ডন ও বর্জনকে বলা হয় নিন্দা। প্রশংসা কি? প্রশংসা হচ্ছে প্রশংসিত কর্ম, উচিত কর্ম, নিন্দিত কর্ম, অনুচিত কর্ম, এই প্রকার যজ্ঞানুষ্ঠানের ঈপ্সিত ফল লাভ সম্ভব। এবং ব্রাহ্মণ গ্রন্থে এ জাতীয় বাক্য বা প্রবঞ্চন প্রশংসার একটা অন্তর্গত। এই প্রশংসার মাধ্যম দিয়ে আমরা কিনা উচিত কর্ম কোনটা বা নিন্দিত কর্ম কোনটা এইটাই আমরা জানতে পারি, বা এই জিনিসটা এই প্রশংসার মাধ্যম দিয়েই জানতে পারি, সেটাই হলো প্রশংসা। পুরাকল্প কি? প্রাগৈতিহাসিক যুগের যজ্ঞানুষ্ঠানই হলো পুরাকল্প। আর পরকৃতি হচ্ছে পরস্যকৃতি অর্থাৎ পরের কৃতি হলো পরকৃতি। যজ্ঞে অভিজ্ঞ খ্যাতনামা বেদজ্ঞ পুরোহিতদের কীর্তি এবং প্রখ্যাত রাজন্যবর্গের যজ্ঞে দান দক্ষিণার কীর্তি প্রভৃতি হলো একটা পরকৃতি। পর হচ্ছে আরণ্যক। আরণ্যক হচ্ছে কি? ব্রাহ্মণের সংযোজনই হলো আরণ্যক।
এখানে বলা হয়েছে ব্রাহ্মণে গুরুত্ব আরোপিত হয়েছে বেদের কর্মকাণ্ডের ওপর, আর আরণ্যকের গুরুত্ব আরোপিত হয়েছে বেদের জ্ঞানকাণ্ডের ওপর। বেদের দুটো কাণ্ড আছে, একটা হচ্ছে জ্ঞানকাণ্ড আর হচ্ছে কর্মকাণ্ড। এখানে কি ব্রাহ্মণ অংশটা হয়েছে কর্মকাণ্ডের ওপর, আর আরণ্যকটা আরোপিত হয়েছে হচ্ছে জ্ঞানকাণ্ডের ওপর। এটাই হলো আরণ্যক, মানে হচ্ছে বেদের ব্রাহ্মণের যেই সংযোজন, সেই সংযোজনটাকেই বলা হচ্ছে আরণ্যক। বেদের এখানে দুটো কাণ্ডের কথা বলা হয়েছে, একটা কর্মকাণ্ড আর একটা কিনা জ্ঞানকাণ্ড। তাহলে ব্রাহ্মণটা কোথায় হচ্ছে আরোপিত হচ্ছে, সেটা হলো কর্মকাণ্ডের ওপর, আর আরণ্যকটা আরোপিত হচ্ছে জ্ঞানকাণ্ডের ওপর। এবার আমরা জানবো লাস্ট হচ্ছে উপনিষদ, লাস্ট অংশটা, যেখানে কিনা বলা হয়েছে যে ব্রাহ্মণের সংযোজন যেমন আরণ্যকের সংযোজন তেমনি উপনিষদ। আধ্যাত্মবিদ্যা বা ব্রহ্মবিদ্যার পরাকাষ্ঠাই হলো উপনিষদ। উপনিষদ কর্মকাণ্ডের পরিবর্তে জ্ঞানকাণ্ডের ওপর আরোপিত হয়েছে। বেদের অন্তর্ভাগ হওয়ার জন্য এবং বৈদিক সাহিত্যের চরম উৎকর্ষতার নির্দেশন রূপে গ্রাহ্য হওয়ার জন্য উপনিষদকে বেদান্ত বা বেদের অন্ত বলা হয়। বেদের শেষ অংশ বা বেদের অন্ত কাকে বলা হয়, উপনিষদকে বলা হয়। এবং দার্শনিক শোপেনহাওয়ার তার উপনিষদে বলেছিলেন যে উপনিষদ আমার দুঃখময় জীবনে সান্ত্বনা দিয়েছে, মরণকালেও আমাকে শান্তি দেবে। এইটা দার্শনিক শোপেনহাওয়ার উপনিষদের সম্পর্কে বলেছে। এছাড়া এই উপনিষদের অনেকগুলো গ্রন্থ আছে, মুখ্য 13টি গ্রন্থের উল্লেখ করা হচ্ছে। গদ্যে রচিত, অংশত পদ্যে অংশত গদ্যে পূর্ব পরবর্তী উপনিষদ গ্রন্থ। আচ্ছা, আমি সেইগুলো একটু বলছি, একটু মন দিয়ে শোনো সবাই। যে গদ্যে রচিত যেটা বলছে, গদ্যে রচিত সর্বপ্রাচীন উপনিষদ গ্রন্থ কী কী? ঐতেরীয়, বৃহদারণ্যক, ছান্দোগ্য, তৈত্তিরীয়, কৌশিতকী। গদ্যে রচিত সর্বপ্রাচীন উপনিষদ গ্রন্থ কী কী? ঐতরীয়, বৃহদারণ্যক, ছান্দোগ্য, তৈত্তিরীয়, কৌশিতকী। আর অংশত পদ্যে আর অংশত গদ্যে পূর্ব পরবর্তী উপনিষদ গ্রন্থ হচ্ছে কি কেন? আর গদ্যে অথবা পদ্যে পূর্ব পরবর্তী উপনিষদ গ্রন্থ হচ্ছে ঈশা, কট, শ্বেতাসত্তর, মুণ্ডক, প্রশ্ন। ঈশা, কট, শ্বেতাসত্তর, মুণ্ডক, প্রশ্ন। গদ্যে রচিত সর্বপরবর্তী উপনিষদ গ্রন্থ হচ্ছে মৈত্রী আর মান্ডুক্য। এখানে একটা জিনিসই বলা হচ্ছে যে বেদের যেহেতু দুটো বিভাগ আছে, একটা কর্মকাণ্ড আর একটা জ্ঞানকাণ্ড, তাই তো? বেদের দুটো বিভাগ এর আগেই আমরা বলেছি। আর এখানে বলা হয়েছে যে আরণ্যক ব্রাহ্মণের সংযোজন এবং উপনিষদ আরণ্যকের সংযোজন, সেই জন্য অনেকে বেদকে 4টি ভাগে ভাগ করেছে: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। এবং এইটা যদি স্বীকার করা হয় তাহলে এর পরিবর্তে এই স্বীকার করার পরিবর্তে কেবল 2টি বিভাগকে মৌলিক বলা হচ্ছে: মন্ত্র বা সংহিতা আর ব্রাহ্মণ। যদি এই 4টিকে স্বীকার করে নিই তাহলে 2টো মূল অংশ আছে, কিন্তু এই বেদের সংহিতা আর ব্রাহ্মণটা হচ্ছে মূল অংশ। ঠিক আছে, প্রথমটি মন্ত্র বা সংহিতা, প্রথমটি কিসের ওপর? কর্মকাণ্ডের ওপর। আর দ্বিতীয়টি যেটা ব্রাহ্মণ, সেটা হলো জ্ঞানকাণ্ডের ওপর প্রতিষ্ঠিত। সংহিতাটা হচ্ছে কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ডের ওপর হচ্ছে ব্রাহ্মণটা। এবং এর আগেও আমরা একটা জিনিস বলেছিলাম যে আরণ্যকের ক্ষেত্রে, আরণ্যক যখন বোঝাচ্ছিলাম তখন আরণ্যকের ক্ষেত্রে বলেছিলাম যে ব্রাহ্মণের গুরুত্বটা আরোপিত হয়েছে কর্মকাণ্ডের ওপর, আর আরণ্যকের গুরুত্ব আরোপিত হয়েছে জ্ঞানকাণ্ডের ওপর। আর এই ক্ষেত্রে বললাম যে বেদের যে 2টো অংশকে স্বীকার করা হয়েছে মূল 4টের মধ্যে, যেই 2টো মূল সংহিতা আর ব্রাহ্মণ, তার মধ্যে সংহিতাটা হচ্ছে কর্মকাণ্ডের ওপর আর ব্রাহ্মণটা জ্ঞানকাণ্ডের ওপর প্রতিষ্ঠিত। আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করো, এবং আমাদের চ্যানেলে নতুন কোনো সদস্য থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ক্লাস সংক্রান্ত যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। তোমরা আমাদেরকে কমেন্ট করে আমাদের যে নলেজ অফ ফিলোসফি যে ফেসবুক পেজ আছে সেখানেও তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো।
আমাদের ক্লাসগুলো যেমন আমাদের এই ইউটিউব চ্যানেল নলেজ অফ ফিলোসফিতে যখনই আপলোড হয় তার সঙ্গে সঙ্গেই আমরা চেষ্টা করি যে নলেজ অফ ফিলোসফি যে ফেসবুক পেজ আছে সেখানে আপলোড করে দেওয়ার, এবং তার সাথে সাথেই সেটা আপলোড হয়ে যায়। যদি কেউ থেকে থাকো তাহলে সেই পেজটিকে ফলো করো। তাহলে তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলো না। আজকের ক্লাসটা এইটুকুনি। থ্যাংক ইউ সো মাচ।